2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেটা কি আদৌ বৈধ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওতে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে 17 দফা বা 17টি যে অনিয়ম বা বেনিয়ম এবং এই যে যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগের গোটা প্যানেলই বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে। সেই প্রেক্ষিতে এবার 2014 সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা সামনে এসেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। অন্তত এমনটাই মনে করছেন আইনজীবী মহলের একাংশ। শুক্রবার এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ যে সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়ম বা বেনিয়মের কথা উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBP টেটে পাশ করা এবং ফেল করা উভয় প্রার্থীদের আলাদা করতে পারছে না। এই প্রসঙ্গে বিচারপতির প্রশ্ন যে সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে। এছাড়াও বিচারপতি রাজাশেখর মান্তা তিনি জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাশ এবং ফেল করা প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা বা সম্পূর্ণ তালিকা জমা দিয়েছে। সেই তালিকা জমা দেওয়া আদৌ কি সম্ভব, সেটাও কিন্তু জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা। এরই পাশাপাশি তার পর্যবেক্ষণ যে টেটের ফলাফল সংক্রান্ত যে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, সেই ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে। আদালত অবশ্য এসব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, বরং পর্ষদসহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন তারা। জুন মাসের শেষে এই মামলার ফের শুনানি রয়েছে বা এই মামলাটি আবার শোনা হবে। এমতাবস্থায় এই যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন যে কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করতে পারেননি তা পর্ষদ বলতে পারছে না। এর ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব হচ্ছে না গোটা বিষয়টা। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। অর্থাৎ এক্ষেত্রে তিনি বলছেন যে যাদের ক্ষেত্রে সেই প্রতিলিপিটা রয়েছে তাদের সন্দেহ থাকার কথা নয়, কিন্তু এরই প্রেক্ষিতে ঠিক উল্টো দিকে থাকা প্রার্থীদের জন্য, অর্থাৎ যাদের কাছে প্রতিলিপি নেই তারা কিন্তু একটা সন্দেহজনক জায়গায় রয়েছেন, এমনটা কিন্তু তিনি না বলতে চাইলেও বোঝাতে চেয়েছেন। এদিকে 2016, 2020 এবং 2022 সালে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 2014 সালের যারা টেট উত্তীর্ণ সেই সমস্ত প্রার্থীরা, এবং মূলত প্রাথমিক যে শিক্ষক পদে চাকরির আবেদনের ক্ষেত্রে এই টেট পাস ছিল বাধ্যতামূলক। কিন্তু 2014 সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ একের পর এক সামনে এসেছে বিগত কয়েক বছর ধরে। এই পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর সিট পাওয়া যাচ্ছে না বলে আইনজীবীরা জানিয়েছেন। আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও কিন্তু বহু প্রশ্ন উঠেছে, মিরর ইমেজ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলে ধরেছেন, যেগুলো আমি আমার এই চ্যানেলের যে প্রিভিয়াস ভিডিও সেখানে আলোচনা করেছি। যে 3রা মে যে নির্দেশিকা বা অর্ডার কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশ নিয়ে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যে এই যে তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা কিন্তু নিয়ে যেমন প্রশ্ন এসেছে, তেমনি এই সমস্ত উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠে এসেছে। বিচারপতি রাজাশেখর মান্তা যে লিখিত নির্দেশে যেগুলো বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন, কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট কোট আনকোটে যে সিট কথাটা বলেছিল, এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজড ডেটা কোট আনকোট এই যে ডিজিটাইজড ডেটা এই কথাটা তারা বলল, তারও কিন্তু উত্তর জানা প্রয়োজন।
আদালতে এ প্রশ্ন উঠে এসেছে যে কেনই বা টেন্ডার ছাড়াই এস বসুরাই অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাত দেওয়া হলো। সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার বা সেই সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও কিন্তু জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি। আদালতের লিখিত নির্দেশে আরও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, যেগুলো আমরা দেখেছি। যেমন এস বসুরাই অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরাসরি সরকারি যে ইমেল সেখানে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছেন। মানিক ভট্টাচার্য যিনি তৎকালীন পর্ষদ সভাপতি ছিলেন, বর্তমানে তিনি শ্রীঘরে রয়েছেন। এ প্রশ্নও কিন্তু উঠে এসেছে। আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না, এ প্রশ্নও কিন্তু উঠে এসেছে। সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহাশয়। এবারে আদালতের যেটা পর্যবেক্ষণ, যে 12,35,000 উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল। তার কারণ 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। সিবিআই জানিয়েছে যে এস বসুরাই অ্যান্ড কোম্পানি প্রায় এই যে 8,000 উত্তরপত্র রয়েছে, এই 8,000 উত্তরপত্রের প্রতিলিপি বা স্ক্যান কপি পর্ষদকে সরবরাহ করেছিল। এবারে সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই কিন্তু আদালত মনে করছে। এদিকে 752 জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসেবে দেখানো হয়েছিল। সমস্ত উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না, এমনটাই মনে করা হচ্ছে। সব উত্তরপত্র যদি স্ক্যান করা না থাকতো তাহলে এই যে 2830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নাম্বার দেওয়াও সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। আমরা দেখেছি যে 2014 সালের যে টেট, সেই টেট থেকে কিন্তু প্রশ্নভুল মামলায় একাধিক সময়ে একাধিকজন কিন্তু নিয়োগ পেয়েছেন। সেক্ষেত্রে সেটা সঠিক নিয়ম মেনে হয়েছে কি নিয়ম মেনে হয়নি সেগুলো পরবর্তী বিচার্য বিষয়। তো আপাতত কিন্তু 2014 সালের যে টেট সেটা কিন্তু একটা সংকটের মুখে রয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে রাজ্য রাজনীতিতে সেটা ভোট পার্বিক হোক আর ভোট পার্বিক না হোক, বিচারপতিদের মধ্যে একটা যে ইনফ্লুয়েন্স সমগ্র বিষয়ের উপর কাজ করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এতদিন এটা জানতাম যে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন সাজা না পায় সেই প্রেক্ষিতে, এটাই আমাদের সংবিধান বলে। সেক্ষেত্রে আমরা দেখেছি বারবার সমগ্র প্যানেল ক্যান্সেল করে দেওয়ার মতো ঘটনা বা সেই রকম জাজমেন্ট আমরা দেখেছি। সেই একই প্রেক্ষিতে এসএসসির যে প্রায় 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে, সেই ঘটনাও আমরা লক্ষ্য করেছি। তো আমাদের আশা অযোগ্যরা বাদ যাক, তাদের পক্ষে কেউ নেই, তাদের পক্ষে আমরাও নেই। একজন যোগ্য ছেলে মেয়ে যেন বঞ্চিত না হয়, এটাই আমাদের প্রার্থনা থাকবে, এটাই আমাদের আশা থাকবে। আগামী দিনে কি হতে চলেছে সে বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।